বিশ্বের সমস্ত বড় শহরেই বাসিন্দাদের জন্য অনেক ভবিষ্যতের স্বপ্ন এবং তা বাস্তবায়নের অনেক প্রতিশ্রুতি থাকে বলেই বিপুল সংখ্যক মানুষ সেখানে ছুটে আসেন। কিন্তু শহরের উন্নয়ন অনেক সময় অনেক সংকটেরও জন্ম দেয়। ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমরা তেমনই সব শহরের বাসিন্দাদের সমস্যা এবং তার সমাধানের উপায় খোঁজার চেষ্টা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে কিভাবে দ্রুত বেড়ে চলেছে ভারতের পশ্চিমের শহর গোয়ার অবকাঠামো নির্মাণ, বালির অবৈধ খনন কি সমস্যার জন্ম দিচ্ছে, বাংলাদেশের বন্দর নগরী মোংলা কেন জলবায়ু অভিবাসীদের নতুন ঠিকানা হয়ে উঠেছে, এবং ক্ষুদ্রাকৃতির বাড়িঘর কিভাবে শহরের নতুন বাসিন্দা ও অভিবাসীদের জন্য সাশ্রয়ী থাকার জায়গা হতে পারে। তবে শুরুতেই যাব ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে। ভারতবর্ষের একটি অন্যতম বৃহৎ মেগাসিটি যার দ্রুত নগরায়ন হচ্ছে, ফলে শহরের বিস্তৃতি বাড়ছে নির্মাণের সংখ্যা এবং অবকাঠামো। একটি হিসেব বলছে 2040 সালের মধ্যে চেন্নাই বাৎসরিক 23 কোটি টনের বেশি কার্বন নির্গমন করবে শুধুমাত্র নির্মাণ কার্যে জ্বালানি ব্যবহারের মাধ্যমে। পরিবেশ বান্ধব বা টেকসই উপায়ে অবকাঠামো নির্মাণের মাধ্যমে এই সমস্যার একটি সমাধান করা যায়, এবং তাছাড়াও বিদ্যমান বা পুরনো ভবনগুলোকে বদলেও ফেলা যায়, যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এই শহরকে সাহায্য করবে। নতুন একটি নকশা তৈরি হচ্ছে। একটি পুরনো বাড়িকে আরেকটু পরিবেশ বান্ধব বানাতে হবে। চেন্নাইয়ের স্থপতি অনুপমা মোহনরাম বর্তমান বাড়িগুলোকে পরিবেশ বান্ধব বানান। একে বলা হয় সবুজ রূপান্তর। আমরা সবুজ রূপান্তরের পক্ষপাতী, কারণ সেক্ষেত্রে বাড়ি রেখে দেওয়া যায়, বদল ঘটানো যায়। বাড়ি ভাঙলে অনেক দূষণ হয়, সেই ভাঙা বর্জ্য নিয়ে আপনি কি করবেন? বাড়ির মালিকদের জন্যও এটা দীর্ঘমেয়াদী হয়। যদি পুরোপুরি ভেঙেই বানাতে হয় তাহলে 2 বছর লাগবে। সবুজ রূপান্তরের ক্ষেত্রে সেই সময় কমে 6 মাসে এসে দাঁড়াবে। প্রতিটি বাড়ির ক্ষেত্রে এই সবুজ রূপান্তরের পদ্ধতি আলাদা। কি দরকার তার উপর নির্ভরশীল। চেন্নাইয়ের এই বাড়ির মালিক রোশনি গোপীনাথন ও তার স্বামী অনুপমা ও তার দল একে পরিবেশ বান্ধব করেছেন। এই বাড়ির আলো ও পাখাগুলোকে শক্তি সাশ্রয়কারী করা হয়েছে। এগুলো সৌরশক্তি চালিত। যথেষ্ট পরিমাণে আলো আসার জন্য জানলার মাপ বাড়ানো হয়েছে। বায়ু চলাচল নিশ্চিত করায় বাসিন্দাদের ঘন ঘন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র চালাতে হয় না। এগুলো সবই শক্তি সাশ্রয় করে। জলের ক্ষেত্রে আমরা সমস্ত পাইপ বদলে ধীর গতির জলবাহী জিনিস লাগিয়েছি। এর মধ্যে আছে ডুয়াল ফ্লাশ ওয়াটার ক্লোজেট বা ধীর গতির ট্যাপ কল। ফলে প্রাথমিকভাবে জলের খরচ কমে। যে বর্জ্য জল পাওয়া যায় আমরা নিশ্চিত করি তা যেন এ বাড়িতেই সংগৃহীত, পরিশোধিত ও পুনর্ব্যবহৃত হয়। এছাড়া ছাতে পড়া বৃষ্টির জলকে আমরা বাড়ির মধ্যে সঞ্চয় করি। তাকে বেরিয়ে যেতে দিই না। তাকে হয় মাটির মধ্যে ফিরিয়ে দেওয়া হয়, নয়তো পাত্রে জমা করা হয়। এমন সবুজ রূপান্তরের ফলে জলের খরচ কমে অর্ধেক হয়। বিদ্যুতের খরচ 30% কমে। রোশনি গোপীনাথন পেশায় একজন চিকিৎসক। এখন পরিবেশ বান্ধব বাড়িতে থাকার স্বপ্ন পূরণ করছেন তিনি। অনেক অপরিচিত মানুষ আমার বাড়ি নিয়ে মন্তব্য করেছেন, আমায় প্রশ্ন করেছেন। আশা করি পরিবেশ বান্ধব উপায়ে ঘর বানানোর ক্ষেত্রে এটা মানুষের কাছে একটা অনুপ্রেরণা হয়ে উঠবে। এই সবুজ রূপান্তর বড় পরিসরে ব্যবহার করা উচিত, কিন্তু চেন্নাইয়ের মতো বড় শহরে এর কিছু সমস্যা আছে, যার মধ্যে অন্যতম খরচ। সবুজ রূপান্তরের খরচ বলতে আমরা কি করছি তার উপর নির্ভর করে। আমি বলবো এর খরচ অন্ততপক্ষে 15 থেকে 30 লক্ষ টাকা। এর মধ্যেই বেশিরভাগ পরিবর্তন করে ফেলা সম্ভব। অর্থাৎ এই খরচ 17,000 থেকে 33,000 ইউরোর মধ্যে, যা বেশিরভাগের সামর্থ্যের বাইরে। পরিবেশ বান্ধব নির্মাণ পরামর্শদাতা কৃতিকা মুথুকৃষ্ণানের বক্তব্য, এই সবুজ রূপান্তর প্রকৃত পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তনের ফল যখন চোখের সামনে দেখা যায়, মানুষ তা বুঝতে পারে। তারা দেখতে পায় শক্তির খরচ কতটা কমে আসছে। তারা দেখতে পায় বাড়িতে জল সঞ্চয় হচ্ছে। তারা বুঝতে পারে এর ফলে পরিবেশের কি পরিবর্তন হচ্ছে। এটা খুব বড় বিষয়।
সব বাড়িকে পরিবেশ বান্ধব করার ক্ষেত্রে বর্তমানে ভারতের কোনো নীতি নেই। এই বাড়ির বিদ্যুতের বা জলের খরচ কত হওয়া উচিত অথবা এই বাড়ি তৈরিতে কি ব্যবহার করা উচিত সে সংক্রান্ত কোনো নীতি নেই। আপনার একটি বাড়ি থাকলে আপনাকে এতগুলো গাছ পুঁততেই হবে, ভারতে এরকম কোনো নিয়ম কানুনও নেই। অনুপমার পরিকল্পনা অনুযায়ী নতুনভাবে তৈরি একটি পরিবেশ বান্ধব সরকারি ভবন নতুন মানদণ্ড তৈরি করতে পারে। সম্প্রতি ভারতের সর্বাপেক্ষা পরিবেশ বান্ধব সরকারি ভবন হওয়ার কারণে ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের একটি পুরস্কার পেয়েছে এই ভবনটি। এটি ঐতিহ্যবাহী রিপন বিল্ডিংয়ের সম্প্রসারণ, যেখানে চেন্নাইয়ের স্থানীয় সরকারি অফিস রয়েছে। যে কমান্ড সেন্টার ও পরিবেশ বান্ধব পথ একে রিপন বিল্ডিংয়ের সঙ্গে জুড়েছে, অনুপমা ও তার দল তার পরিকল্পনা করেছেন। আমরা উপাদান হিসেবে এরোকন ব্লক ব্যবহার করি। সাধারণ ইটের তুলনায় এতে অর্ধেক তাপ রয়েছে। উপাদান হলো প্রথম বিষয়। আমরা যে রং ব্যবহার করি তা নিরাপদ। সমস্ত বৈদ্যুতিক জিনিসগুলো দক্ষভাবে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে। যে স্কাইওয়াকটি ভবনকে সংযুক্ত করেছে তা বাহারি গাছে ভরা। স্কাইওয়াকের নকশা নিয়ে বলতে গেলে আমরা নান্দনিকতার ব্যাপারেও সচেতন। চেন্নাই শহরের কর্তৃপক্ষ সমস্ত সরকারি ভবনগুলোকে যথাসম্ভব দ্রুত উন্নত করে পরিবেশ বান্ধব করতে চায়, এমনটাই জানাচ্ছেন একজন মুখ্য প্রকৌশলী। পরিবেশ বান্ধব হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কার্বন ফুটপ্রিন্ট শূন্য করার পরিকল্পনা করছি। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা বর্তমানে থাকা ভবন, ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি সব কিছুকেই পরিবেশ বান্ধব করে তোলার চেষ্টা করছি। চেন্নাইয়ের মতো শহরে বিশাল বিশাল অনেকগুলো ইমারত রয়েছে। যেদিকেই তাকান সর্বত্রই যেন অট্টালিকা। আমি বলবো এর মধ্যে ৯৯%ই পরিবেশ বান্ধব নয়। সবুজ রূপান্তর শুধুমাত্র একটি ফ্ল্যাটের জন্যই নয়, আরও অনেক আবাসনের জন্য এ কাজ করতে পারলে আমরা খুশি হব। তামিলনাড়ু থেকে এবার চলে যাব আমাদের সবার প্রিয় সমুদ্র তীরবর্তী উপকূলীয় রাজ্য গোয়াতে। ইনস্টাগ্রামে এখানে মানুষের বেড়াতে যাওয়ার ছবি দেখে এখানকার প্রাণ প্রকৃতিকে বেশ সুন্দর লাগে, তাই না? কিন্তু বাস্তব চিত্রটি অনেকটাই ভিন্ন। নানান সংকটের মুখোমুখি এই রাজ্যটিও, যার মধ্যে অন্যতম অবৈধভাবে বালি খনন। ভারতের বেশ কিছু রাজ্য এবং জেলাতে নদী তীরবর্তী অঞ্চলে বাসিন্দাদের এবং জীববৈচিত্র্যের জন্য একটি বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই অবৈধভাবে বালি খনন, এবং অনেক ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণ করে বড়সড় বালি মাফিয়ারা, যারা এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে যে এই নিয়ে প্রতিবেদন তৈরি করাও যে কোনো সাংবাদিকের জন্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তবে সেই কাজটিই করেছে আমাদের প্রতিবেদক আকাঙ্ক্ষা। দিনের বেলায় সব নৌকো তীরেই থাকে, কিন্তু রাতে এই নৌকো নিয়েই অবাধ গতিবিধি শুরু হয়। রাতের অন্ধকারে বালি মাফিয়ারা নদীর তলা থেকে বেআইনিভাবে বালি খনন করে। আমি ওদের ভয় পাই, তাই আর এখানে আসি না। আমি এখানে কয়েকবার এসেছিলাম, কিন্তু ওরা এসে আমায় মারধর করলে আমি ভয়ে পালিয়ে গিয়েছিলাম। আমি সারা রাত তাদের দেখেছি। একা লড়াই করার কোনো উপায় নেই। দেববাবু মাহালে গত 40 বছর ধরে উত্তর গোয়ার উগুয়ায়েম গ্রামে চাষবাস করছেন। তিনি আমায় দেখালেন কোথায় তার অনেকগুলো নারকেল গাছের খামার ছিল, সেগুলো গত দশকে একের পর এক ভেসে গিয়েছে। তারপরেই বালি তোলা শুরু হয়। এর ফলে অনেক ক্ষতি হয়েছে। এই জমিতে গ্রীষ্মকালে আমি বাদাম চাষ করতাম এবং বর্ষায় আমি ছোটখাটো চাষ করতাম। নারকেল ও কলা গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার সাহায্য করেনি? কেউ কিছু করেনি। আমার এখানে আসতেই ইচ্ছে করে না। কর্তৃপক্ষ আসে, আশ্বাস দেয়, কিন্তু তাতে কি হবে? তাতে কি আমার পেট ভরবে? আমি কি আমার জীবিকা ফেরত পাবো?
भूल भरेगा क्या नहीं भूलेगा। দেববাবু মাহালের মতো অনেক কৃষকেরই চাষাবাদ ছিল নদীর আশেপাশে, কিন্তু তাদের আর কিছুই করার নেই। উগোভে গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বিনায়ক মাহালের মতে এই নদীতে আরেকটা দুর্ঘটনা ঘটা এখন শুধু সময়ের অপেক্ষা। তাঁর বিশ্বাস, নদীর তলায় হওয়া বড় বড় গর্তের জন্যই তেরেখোল নদীর উপরের যে সেতু, তার ভিত দুর্বল হয়ে সেই সেতু ভেঙে পড়তে পারে। রেলওয়ে সেতুর 300 মিটারের মধ্যে কোনো নির্মাণ বা বালি উত্তোলনের অনুমতি নেই। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা রয়েছে। सँड मायनिंग होता कामा नये असे क्रिस्टल क्लिअर ऑर्डर आहे, कारण जो ब्रिज आहे तो नॅशनल प्रोजेक्ट आहे। কিন্তু আমরা দেখতে পাই বিপুল পরিমাণে অনিয়ন্ত্রিত বালি তোলার ফলে স্তম্ভের ভিত মারাত্মকভাবে নেমে গিয়েছে। ती ह्याचमुळे गेलेली आहे, कारण अमर्याद रेती काढणं चालू आहे। এই সবই ঘটছে ভারতের অন্যতম সমৃদ্ধ এলাকা গোয়ায়। এটা সারা বিশ্বের কাছে অন্যতম সেরা এক পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকেরা বারবার আসতে চান। ভারতের এই ক্ষুদ্রতম এলাকায় আবাসন, হোটেল ও পরিকাঠামোর ক্ষেত্রে বিশাল উন্নতি হয়েছে। সিমেন্ট ও কংক্রিট বানানোর জন্য বালির চাহিদা ক্রমাগত বাড়ছে। এর ফলে ভারতের পশ্চিমঘাট পর্বতমালার অংশ এই বিশেষ এলাকায় ভয়ানক প্রভাব পড়ছে। ইউনেস্কোর 8টি বিশেষ জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চলের মধ্যে এটাও একটা। পশ্চিমঘাট পর্বতমালা ভারতীয় উপদ্বীপের আবহাওয়া নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্রের গঠন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশবিদদের মতে বালি উত্তোলনের ফলে ভঙ্গুর জীববৈচিত্র্যে বিরাট প্রভাব পড়েছে। There's a lot that happens when you extract sand. পরিবেশ বান্ধব মাত্রার তুলনায় বেশি বালি তুললে অনেক কিছু হতে পারে। নদীর গতিপথ বদলে যায়, খাল চওড়া হয়, তার ক্ষতি হয়। অনেক প্রজাতির বিলুপ্তির মধ্য দিয়ে এর মূল্য দিচ্ছি আমরা। বৈচিত্র্য, ঘনত্ব ও প্রজাতির গঠনের পরিবর্তন সব মিলিয়ে বড় প্রভাব ফেলছে। Change in species composition, and that's a big toll. এর জন্য দায়ী কে তা জানতে গোয়ার পরিবেশ মন্ত্রী নীলেশ কাবরালের সঙ্গে দেখা করেছি আমি। আপনার রাজ্যে বিপুল অবৈধ বালি খনন নিয়ে আপনার কি মতামত? এত বছর ধরে বালি উত্তোলন চলছে, এখন আইন আসায় এগুলোকে বেআইনি বলা হচ্ছে। গোয়ায় নানা কর্মকাণ্ড হওয়ায় চাহিদা বেড়েছে, সুতরাং উত্তোলনও বেড়েছে। কর্মকাণ্ড থামানো যাবে না। বাড়ি নির্মাণের কাজ চলছে, বড় থেকে ছোট সব মাপের নির্মাতারাই আছেন। বড় নির্মাতাদের অসুবিধা নেই, তারা ক্রাশ ও আরএমসি কংক্রিট ব্যবহার করছেন। নতুন প্রযুক্তি ব্যবহার করে তারা বাড়ি বানাচ্ছেন, তাদের অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের, যারা আরএমসি কিনতে পারছেন না। এর খরচ প্রতি ঘনমিটারে 45,000 টাকা, যেখানে নদী থেকে বালি তুলে সাধারণ নির্মাণের খরচ প্রতি ঘনমিটারে 5 থেকে 6,000 টাকা। দাম সাধ্যের মধ্যে রাখার কথা বলা যেতে পারে, কিন্তু তারপরও নির্মাণে বালির বিকল্প থাকা দরকার। গোয়ায় নির্মীয়মান একটা আবাসন দেখতে গিয়েছিলাম আমি। এই বাড়ির ব্যাপারে কিছু বলুন, কিভাবে পরিকল্পনা করলেন, কি উপকরণ ব্যবহার করলেন? এখানে ব্যবহৃত সবটাই স্থানীয় এলাকা থেকে পাওয়া। এই অঞ্চলে পাওয়া লাল ল্যাটেরাইট মাটি ব্যবহার হয়েছে। তাছাড়া অল্প মাত্রায় কাঁকড় ও লাল পাথরও ব্যবহার হয়েছে, যা আশেপাশেই পাওয়া যায়। এই বাড়িতে মূল উপাদান হিসেবে সিমেন্ট, কংক্রিট বা আরসিসি ব্যবহার হয়নি। আমাদের চারপাশেই অনেক সমাধান ছড়িয়ে আছে। নির্মাণের পদ্ধতি না বদলালে বালির উপর নির্ভরতা কিন্তু কমবে না। একটা বড় ভাবনা দরকার। ডেয়ান ডি ক্রুজ গোয়ার একজন স্বনামধন্য স্থপতি। তিনি পরিবেশ বান্ধব নির্মাণের পক্ষে। তিনি উপকরণ পুনর্ব্যবহারের অনুরোধ করছেন। এটা হলো টেট্রাপ্যাক শীট, যা মূলত টুকরো করা বাক্স থেকে বানানো হয়। এখানে কাগজ, প্লাস্টিক ও রাংতাকে চাপ দিয়ে রাখা হয়। এটা খুবই ভালো, অন্তরক হিসেবে খুব সস্তা। বিকল্প উপাদানও সমাধানের অংশ হতে পারে।
সামিট হিলের মতো জায়গাতে ফ্লাই অ্যাশের ব্যবহার বড় শিল্পের আকারে হচ্ছে। এমস্যান্ডও সেই পথেই হাঁটছে। সুতরাং কাজ চলছে, কিন্তু তার গতি খুব ধীর, তা নির্মাণের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। তার মতে বড় মাপের গৃহ নির্মাণ ও আবাসনের জন্য নতুন করে ভাবতে হবে। তিনি বাড়ি পুনর্ব্যবহারের কথা বলছেন। আপনি যদি শপিং মলের উদাহরণ ভাবেন, এগুলো দিয়ে বিদ্যালয় বা হাসপাতাল বানানো যেতে পারে, কারণ মানুষ আজকাল অনলাইনে কেনাকাটা করছেন। এই নির্মাণকে পুনর্ব্যবহার করতে হবে। নতুন বাড়ির ক্রেতাদেরও তিনি ভেবে দেখতে বলছেন। এই সমস্ত সমাধানের জন্যই বাস্তবায়নের সদিচ্ছা দরকার। বালি উত্তোলন চলবে কিনা এর উপরেই কিন্তু দেববাবু মাহালে ও তার সহযোগী কৃষকদের জীবন নির্ভর করছে। তাদের জীবন ও জীবিকা বিপদের মুখে। শহরের বড় বড় সংকটগুলোর কথা বললে অবশ্যই অভিবাসনের বিষয়টিও উঠে আসে। ভারতবর্ষে অন্তত কয়েক কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা দেশের ভেতরেই অভিবাসী হয়েছেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে অভিবাসন বাড়ার একটি অন্যতম বড় কারণ হলো জলবায়ু পরিবর্তন। এর ফলে সৃষ্ট বেকারত্ব এবং দুর্যোগের কারণে মানুষ তাদের বসত বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশে তেমনই একটি শহর রয়েছে যা জলবায়ু পরিবর্তনের শিকার অভিবাসীদের নতুন ঠিকানা হয়ে উঠছে। প্রতিদিন এভাবেই জেগে ওঠে বাংলাদেশের উপকূলের শহর মংলা। এটি এখন জলবায়ু শরণার্থীদের নতুন বসতি হয়ে উঠেছে। এই অভিবাসনের একটা বড় কারণ জীবিকার খোঁজ। নদীর ওপারে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বিশাল কারখানাগুলো জীবিকার ক্ষেত্রে বড় সুযোগ এনে দিয়েছে। নিজের ঘর জলে ভেসে যাবার পর এখানে এসেছেন ৩৫ বছর বয়সী আকলিমা পারভিন। ৩ বছর আগে ঘর ছেড়ে এসেছেন আকলিমা। আগে থাকতেন মংলা থেকে কয়েক ঘন্টা দূরে কয়রায়। প্রায় দুর্যোগের কবলে পড়ত এলাকাটি। 2009 সালে আমাদের এলাকায় আইলা আসে। আইলার পরে নদী ভাঙনে আমরা 3 বছর পানিতে ডুবান্ত অবস্থায় থাকি। থাকার পরে ওখানে 3 বছর পরে বাঁধ হয়ে যায়। বাঁধ হওয়ার পরে আবার আসে আমফান। ওখানে আমাদের থাকার কোনো পরিবেশ ছিল না। খুব অনেক কষ্টে জীবনযাপন করছি। ঘরের খোলার মধ্যে পানি উঠে যায়। টয়লেটের ব্যবস্থা থাকে না, মানুষের খাওয়া দাওয়ার কোনো উপায় থাকে না, ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। সেখান থেকে আমরা আমাদের ফ্যামিলি সহ নিয়ে মংলায় চলে আসি। দুর্যোগপূর্ণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বন্দর শহর মংলা। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে। বিশ্বব্যাংকের সমীক্ষা অনুযায়ী এখানে আগামী ৩০ বছরে অন্তত ১,৩০,০০,০০০ মানুষ নতুন করে গৃহহীন হবেন। আকলিমা নিজের ১৫ বছরের সন্তানকে নিয়ে এই শহরে আসেন। অনেকে জীবিকা ও সামাজিক নিরাপত্তার কারণে জনবহুল বড় শহরে গেলেও আকলিমা বেছে নিয়েছেন মংলাকেই। আমাদের এলাকায় কোনো কাজকর্ম নেই, কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখানে অনেক কাজ কাম আছে। যেহেতু এখানে ইপিজেড আছে, ইপিজেডের মাধ্যমে অনেক মানুষ কাজ করে, সে আয় ইনকাম করে অনেক কিছু অনেক কাজে লাগাতে পারে, মানে অভাবটা আর থাকে না। এখানকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কাজের সুযোগ গত 10 বছরে 10 গুণ বেড়েছে। এখন 14,000-এরও বেশি কর্মী বিদেশের বাজারের জন্য কাপড় ও অন্যান্য পণ্য তৈরি করেন। শুধু জীবিকার আশ্বাসেই লোকে এখানে আসে এমনটা নয়। 1.5 লাখ লোকের বাসস্থান এই উপনগরী জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিরাপত্তাও দেয়। নগর কর্তৃপক্ষ 11 কিলোমিটার বাঁধ তৈরি করেছেন। বাঁধ বরাবর নবনির্মিত মেরিন ড্রাইভ ও 2টি বন্যা নিয়ন্ত্রণকারী গেট রয়েছে। এর বাইরে সরকারি উদ্যোগে হওয়া এই আবাসন প্রকল্পে 700 মানুষ নতুন ঘর খুঁজে পেয়েছেন। এদের মধ্যে অনেকেই গৃহহীন অভিবাসী, কিন্তু আরও আবাসন দরকার। অনেকেই অস্থায়ীভাবে থাকেন এখানে। এছাড়া নোনা জল ঢুকে পড়েছে এলাকায়, তাই পানীয় জলের অভাব এখানকার আরেকটা বড় সমস্যা। মংলার মেয়র শেখ আব্দুর রহমান বলেছেন, বৃষ্টির জল জমা করার কয়েকটি প্রকল্পের ফলে কয়েকশো পরিবার জল পাচ্ছে। আমাদের প্রায় 84 একর জমির উপরে আমাদের 2টা পুকুর আছে। আমরা এই পুকুরে পানি যখন নদীর পানি মিষ্টি হয় তখন আমি এই পানি ধরে রাখি এবং সারা বছর আমাদের গ্রাহক যারা আছে আমরা তাদেরকে এই পানি সরবরাহ করে থাকি। আমার এখানে এখন 2700
পরিবারকে আমরা পানি দিচ্ছি, কিন্তু আমার চাহিদা তার চাইতে অনেক বেশি। মংলাকে জলবায়ু পরিবর্তন সহনশীল ও শরণার্থী বান্ধব করার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় এনজিও ব্র্যাক, সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সংস্থার নগর পরিকল্পনা বিশেষজ্ঞ লিয়াকত আলী জানাচ্ছেন, মংলা নিয়ে তাদের বড় পরিকল্পনা রয়েছে। 13.3 মিলিয়ন পিপল মাইগ্রেটেড হবে, এটা সংখ্যাটা কিন্তু কম না 2050 সাল নাগাদ। সো এইটা যদি অ্যাড্রেস না করা হয়, এখানে যদি অর্থায়ন না হয়, এটা ভবিষ্যতে আমাদের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশনই তৈরি হবে। এই মাপের প্রকল্পের জন্য অর্থ জোগাড় করা কঠিন, কিন্তু এই সংস্থা স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে সাহায্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। কারখানায় কাজের পালা শেষ করে পারভিন বাড়ি ফিরেছেন। খাবার তৈরি করছেন উচ্চ মাধ্যমিকে পড়া তার সন্তানের জন্য। আমি যে কষ্ট করতেছি, এই কষ্ট কি ছেলের করতে দেওয়া যায়? তার লেখাপড়া শিখুই, তার চাকরি বাকরি করবে, সে এরকম একটা আশা ভরসা আছে। আকলিমা পারভিনের মতো অনেক নতুন মানুষের ঘর হয়ে উঠেছে মংলা। বাধা বিপত্তি পেরিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সত্ত্বেও নাগরিক অভিযোজনের আশার আলো হয়ে উঠেছে এই শহর। শহরের বাসিন্দাদের জন্য একটি বড় মাথা ব্যথার বিষয় হলো আবাসন, তা সে ছোট শহর হোক বা বড় মেগা সিটি। আপনি বাড়ি কিনতে যান বা ভাড়া নিতে, দুই ক্ষেত্রে উপযুক্ত থাকবার জায়গা এবং খরচ একটি বাধা হয়ে দাঁড়াবে। জাতিসংঘের কয়েক বছর আগের একটি পরিসংখ্যান বলছে বিশ্বে 160 কোটি মানুষের থাকবার কোনো জায়গা নেই এবং এই সংখ্যাটি দ্রুত বেড়ে চলেছে। তবে সবসময় যে শুধুমাত্র খরচের জন্যেই মানুষের মাথা গোঁজার ঠাঁই থাকছে না, তা কিন্তু নাও হতে পারে। এবারের প্রতিবেদনটি এই সমস্যার একটি সম্ভাব্য সমাধান নিয়ে। ছোট্ট একটা বাড়িতে ঘুরে আসি চলুন। এই ছোট্ট বাড়িটা জার্মানির হানোভারে মিউনিসিপ্যাল হাউজিং অ্যাসোসিয়েশনের মালিকানাধীন আবাসনের পিছনে একটা খালি জায়গায় বানানো হচ্ছে। এস্তোনিয়া এই বাড়ির কাঠামোগুলো তৈরি হয়েছে। এই বাড়ি পরিবহনের খরচ প্রায় 10 লাখ টাকা। এখন অবধি এমন 4টে বাড়ি এখানে বানানো হয়েছে, যার প্রতিটার খরচ প্রায় 80 লাখ টাকা। ব্যাংকার ড্যানিয়েল ভাইস এমন একটা বাড়িতেই থাকেন। ছোট জায়গায় আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি, কিন্তু সমস্যা হলো আমি শহরে মানুষ এবং শহরে এতদিন এরকম কোনো প্রকল্প ছিল না। ওয়াশিং মেশিনটা খুবই ছোট, মাত্র 30 বর্গমিটার জায়গায় প্রতিটা সেন্টিমিটারও অনেক দামি। পরিমিতি বোধকে এখানে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও 150 জন মানুষ এখানে থাকার আবেদন জানিয়েছেন। অনুমোদন পাওয়ার আগে পাওয়ার পয়েন্টের মাধ্যমে নিজের বক্তব্য জানাতে হয়েছিল দানিয়েলকে। জার্মানির অনেক জায়গাতেই বাসস্থানের সমস্যা রয়েছে। আগে মোটামুটি আয়েও মানুষ একটা পরিবারের বাড়ির ব্যবস্থা করতে পারতেন, কিন্তু এখন যোগান কমেছে, দামও হয়েছে আকাশ ছোঁয়া। কাঠমিস্ত্রি উলফ ট্রিবেল ও তার সঙ্গিনী ডিয়ানা রাইনটেসের কাছের ফলে জীবিকার সুযোগ এসেছে। তারা ছোট বাড়ি বানানো শেষ হলে তারা সেগুলো হাইওয়ে দিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে দেন। সারা জার্মানিতে এরকম ছোট ছোট বাড়ির সংখ্যা বাড়ছে। উলফ এবং ডিয়ানা এরকম একটা গোষ্ঠীতেই থাকেন, তবে বেশিরভাগ সময় স্থানীয় কর্তৃপক্ষ শুধু অস্থায়ী শিবিরের জায়গাতেই ছোট বাড়ির অনুমোদন দেন। এছাড়াও অনেক নগর পরিচালন সমিতি নতুন নির্মাণকে বাড়ি বলে মানতে প্রস্তুত নন। ছোট বাড়ির মালিকদের পক্ষে এটা বোঝা বেশ কঠিন। অনেকেই হতাশ, তারা সমানাধিকার দাবি করছেন। এমন বাড়ি যে কোনো জায়গায় এঁটে যাবে। এখানে চাকা আছে কিনে সেটা দেখে কি লাভ? আমরা চাকা সমেত চাকা ছাড়া দুভাবেই বাড়ি বানাই। আমরা এসব কঠোর নিয়ম মানতে কেন বাধ্য? গ্রামের বাড়ির ছাদ লাল হতে হবে বা সবুজ হতে হবে, বা এরকম কিছু নিয়ম আমরা কেন মেনে নিই? ছোট বাড়িগুলো কিন্তু জনপ্রিয় হচ্ছে। অনেকে মনে করেন ছোট বাড়ি বেশি পরিবেশ বান্ধব, সেটা কিন্তু আংশিক সত্য। এখানে অনেক সময় ছোট বাড়িগুলো নিয়ন্ত্রিত বনাঞ্চল থেকে পাওয়া কাঠ দিয়ে তৈরি হয়, সুতরাং সেগুলো পরিবেশ বান্ধব। কংক্রিটের নির্মাণের তুলনায় এই বাড়ির কার্বন নির্গমন অনেকটাই কম। মাত্র 1 টন সিমেন্ট বানাতেই প্রায় 600 কিলোগ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। কিন্তু অন্যদিকে ছোট বাড়িগুলো শক্তির ব্যবহারে কম দক্ষ।
একটা ছোট ঘর গরম করতে হলেও সেই ঘরের বাইরের দিকের দেওয়ালের ক্ষেত্রফল বেশি, ফলে সেখান দিয়ে তাপ বাইরে চলে যেতে পারে। এছাড়াও 2022 সালে জার্মানিতে 10 লক্ষেরও বেশি শরণার্থী এসেছেন। এর ফলে হাউজিং মার্কেটের চাপ আরও বেড়েছে, তাই এমন ছোট বাড়ির চাহিদাও বাড়ছে। আকারে ছোট, কিন্তু আপনাদের সব প্রয়োজনই মেটাবে। এদিকে প্রাণ প্রকৃতিরও কোনো ক্ষতি হবে না। আমার কিন্তু এই ধরনের বাড়ি বেশ লেগেছে। আচ্ছা, আপনারাও কি এরকম বাড়িতে থাকতে চান? আপনাদের মতামত আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেও লিখতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, নিজের এবং প্রকৃতির যত্ন নিন। নমস্কার।